নমস্কার, কল্পনার মায়াজাল ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। গোটা সেপ্টেম্বর মাস ধরে আমরা আপনাদের দুর্গাপুজো নিয়ে গল্প শোনাচ্ছি। যেমন গত 2 সপ্তাহ ধরে আপনারা শুনেছেন শরতের প্রত্যাবর্তন। ঠিক সেভাবেই আজকেও আপনাদের জন্য একটি গল্প নিয়ে এসেছি। এটিও দুর্গাপুজো নিয়েই। দুর্গাপুজোর মাস, অন্য গল্প শুনে কেন সময় নষ্ট করবেন? দুর্গাপুজো নিয়ে শুনুন আর পুজোটা আরও একটু ভালো করে কাটান, আরও একটু ভালো করে ফিল করুন দুর্গাপুজোটাকে। তো আজকের গল্পের নাম হচ্ছে অষ্টমীর সন্ধ্যায়। 2023-এ গল্পটি আমাদের চ্যানেলে এসেছিল, তবে কপিরাইট জনিত কারণে গল্পটি আমাদেরকে ডিলিট করতে হয়েছিল। এই বছরে আবার নতুন করে রেকর্ডিং করা হলো আপনাদের জন্য। শুনুন গল্পটি, দেখুন কেমন লাগে। গল্প পাঠে ঈশিকা এবং গল্পের সূত্রধার আমি তুষার। শুরু হচ্ছে অষ্টমীর সন্ধ্যায়। আচ্ছা, আপনি কি কখনো কাউকে ভালোবেসেছেন? কেমন ভালোবাসার কথা বলছি বলুন তো? না, ও দুতরফা ভালোবাসার কথা আমি বলছি না। তাহলে কি একতরফা ভালোবাসার কথা বলছি? আরে না, সেটাও বলছি না। আচ্ছা, তাহলে কোন ভালোবাসার কথা আমি বলছি? তাহলে বলি, শুনুন। ধরুন আপনি কাউকে ভালোবাসেন, কিন্তু সামনের মানুষটির মনেও কি আপনার জন্য কোনো জায়গা আছে সেটা আপনি জানেন না। এবার অনেকে ভাববেন তাহলে তো এটা একতরফা ভালোবাসাই হলো। আরে মশাই, না, এটা একতরফা ভালোবাসা নয়। কারণটা কি জানেন? এরকম আমি কেন বলছি? তার কারণ হলো না, তা হচ্ছে না। আপনাদের জন্য তুষারের লেখা পুজো স্পেশাল একটা গল্প অষ্টমীর সন্ধ্যায় আমরা নিয়ে এসেছি। গল্পটা শুনুন এবং হারিয়ে যান গল্পের মধ্যে। গল্প থেকে বেরিয়ে আসার রাস্তা আপনার খোঁজার দরকার নেই। সেই রাস্তাটা না হয় গল্পের শেষে আমরাই খুঁজে দেব। আপনি বরং আপনার মাথায় যা যা প্রশ্ন আসছে সবকিছু গল্পের মধ্যে খোঁজার চেষ্টা করুন। আশা করছি পেয়ে যাবেন। আর যদি না পান তাহলে তো আমরা আছি। তাহলে চলুন শুরু করা যাক পুজো স্পেশাল গল্প অষ্টমীর সন্ধ্যায়। গল্প পাঠে আমি ঈশিকা। এই আস্তে, কীর্তনের মধ্যে যেমন মূলর গাড়ি আসলে খারাপ লাগে, মাছ খাওয়ার সময় গলায় কাঁটা আটকে গেলে যেমন লাগে, ঠিক সেরকম ভাবেই গল্প শুরু করার আগে আমি আপনাদের ডিস্টার্ব করছি। প্লিজ কিছু মনে করবেন না। আসলে একটা কথা বলার ছিল। বলছি, গল্পটা শুনতে শুনতে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নেবেন প্লিজ। ব্যাস এইটুকুই বলার ছিল। শুনুন গল্প শুনুন, আর ডিস্টার্ব করব না আমি। এই শোন, তোরা দুজন কিন্তু আজকে সন্ধ্যায় আমাদের বাড়িতে আসছিস। সকালে তো আর আসলি না। বলেছিলাম আজকে সারাদিন আমাদের বাড়িতে থাকবি, কিন্তু থাকা তো দূরের কথা, আসলি পর্যন্ত না। সকাল পেরিয়ে দুপুর হয়ে গেল। যাকগে, বাড়িতে অনেক হই হুল্লোড়, তাই আর কল করছি না। দেখা হচ্ছে সন্ধ্যায়। আর যদি না এসেছিস তোরা দুজন, তাহলে দেখবি আমি কি করি। চল বাই। ও হ্যাঁ ভিকি, শোন ভালো কথা, কৃষিতাও আসছে। এবার তুই ভেবে দেখ কি করবি। 3 তিগারা কাম বিগারা হোয়াটসঅ্যাপ গ্রুপে বর্ণার হুমকির মতো একটা মেসেজ দেখে ভিকি একেবারে আটকে উঠল। কিন্তু শেষের লাইনটা পড়ে মুখে তার এক ঝলক হাসিও দেখা গেল। বর্ণা, ভাই তোকে একটা উড়ন্ত হাগ। ভাই, ঋষিতাকে ডেকেছিস? আজকে একটা হেস্ত করেই ফেলবো আমি। মায়ের মণ্ডপে দাঁড়িয়ে সন্ধ্যা আরতি দেখতে দেখতে মায়ের 10 হাতের আশীর্বাদ মাথায় নিয়ে নিজে একটা হাত বাড়িয়ে দেবো ঋষিতার দিকে। ভাবলেই কেমন যেন একটা লাগছে। ওটাকে কি বলে যেন, যাচ্ছালা ভুলে গেলাম। ও হ্যাঁ, মনে পড়েছে, শিহরণ জাগছে, শিহরণ। আনন্দের সঙ্গে 3 তিগারা কাম বিগারা হোয়াটসঅ্যাপ গ্রুপে মেসেজটা পাঠিয়ে দিল ভিকি। তারপর ফোনের নেটটা অফ করে খাট থেকে নেমে গোটা ঘরময় লাফালাফি করতে আরম্ভ করলো। আজকে সে যুগান্তকারী দিন। আজকে কলিযুগের রাম নিজের সীতাকে মনের কথা খুলে বলবে। আহা কি আনন্দ আকাশে বাতাসে, লা 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 লা। এটা কি হলো? পেটটা এরকম গুড়মুড় করে উঠলো কেন? কেমন যেন ব্যথা করছে। একটু তো বেশি খেয়ে ফেলেছি নাকি? কিন্তু কই, খুব বেশি কিছু তো খাইনি। 15টা লুচি, আলুর দম, ছোলার ডাল, 4টে রসগোল্লা,
2টো পান্তুয়া আর ওই 2 বাটি মতো পায়েস, ব্যাস এটুকুই তো। না না, আর সহ্য হচ্ছে না, ডাক এসেছে খুব জোরে, যেতেই হবে। ভিকি ছুটলো টয়লেটের দিকে। আর একটু হলেই হয়তো প্যান্টের ভেতরে না না, সেসব না হয় থাক, আমরা বরং এবার দেখি 3 তিগাড়া কাম বিগাড়া হোয়াটসঅ্যাপ গ্রুপের শান্ত শিষ্ট নম্র ভদ্র ভিতুর ডিম আইনস্টাইনের বংশধর মেম্বার সোম কি করছে। বর্ণার মেসেজটা পড়েই সোমের বুকের ভেতরটা কেমন যেন ধকধক করে উঠল। সে বারবার করে বলেছিল ভিকিকে, দেখ ভাই, বর্ণা কিন্তু মেরে ফেলবে, এইটুকু ঝিরিঝিরি বৃষ্টিতে কিচ্ছু হবে না, তাছাড়া আমরা তো ক্যাবে যাব। আরে ভাই ছাড় না, অঞ্জলি দিয়ে কি কেউ কখনো লাখপতি কোটিপতি কিংবা ঋষিতার প্রতি হতে পেরেছে? সেটা তো আমি হব, কিন্তু আমি কি অঞ্জলি দেবো? না না বৎস, অঞ্জলি আমি দেবো না। মা বাড়াবাড়ি থেকে অঞ্জলি দিয়ে ফিরলে সুন্দর সুন্দর রান্না বান্না করবে, সব একদম পুজোর স্পেশাল আইটেম, বুঝলি? সব একদম কবজি ডুবিয়ে সাটাবো। এই প্যাঁচ ম্যাচে বৃষ্টির মধ্যে বাইরে বেরোনোর থেকে ওটাই বেটার। তুই বরং তাই কর, অঞ্জলি দিতে হলে বাড়াবাড়িতে চলে যা, আমার মাও থাকছে। অঞ্জলি দিয়ে দেখ, অঞ্জলি তো আমি বাড়িতে দিতে পারবো, কিন্তু বর্ণার বাড়িতে তো আর শুধু অঞ্জলির জন্য যাচ্ছি না আমরা, তাই না? ও আমাদের বন্ধু, ওর বাড়িতে পুজো, তাই সে নেমন্তন্ন করেছে, তাই ওখানে থাকাটা আমাদের কর্তব্য। গত বছরেও নেমন্তন্ন করেছিল, কিন্তু আমরা গত বছর যেতে পারিনি, কারণ আমার জ্বর এসেছিল। পুজোর একটা দিনও কোথাও বেরোতে পারিনি, তাই যাওয়াও হয়েছিল না, কিন্তু ওকে প্রমিস করেছিলাম এই বছর যাবই। কিন্তু তুই বলছিস পুজো মানে কি বলতো? শুধু কবজি ডুবিয়ে খাওয়া। তাই যেখানে বেশি ভালো খাওয়ার স্কোপ সেখানেই থাকাটা উচিত। ওদের বাড়িতেও ভালোই হবে, কিন্তু মায়ের হাতের জাদু সেখানে কোথায়? যাকে শোন, আমি যাচ্ছি না, তুইও যাস না। অঞ্জলি দিয়ে এসে ঘুমা, রাতে দেখা যাবে কি করা যায়। চল বাই। এই হ্যালো হ্যালো। ফোনটা কেটে গিয়েছিল ওপাশ থেকে। সোমের আর উপায় কি? একা একা যাবে বর্ণার বাড়ি? না 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 না, একা গিয়ে পোষাবে না তার। তাই ভিকির কথা মতো বারোয়ারিতে অঞ্জলি দিয়ে এসে কবজি ডুবিয়ে খেয়ে একটা টান টান ঘুম দিতে যাচ্ছিল সে। ঠিক সেই সময়ে বর্ণার মেসেজটা ঢুকেছিল, আর সেই দেখে তার ঘুমের 12টা অটোমেটিক্যালি বেজে গেছে। সোম একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে জানালার বাইরের দিকে তাকালো। এখনো ঝিরিঝিরি বৃষ্টি পড়েই চলেছে, তবুও দর্শনার্থীর ভিড় কমেনি। রাস্তায় মানুষজন ছাতা হাতেই বেরিয়ে পড়েছিল। গোটা একটা বছরের অপেক্ষা, প্ল্যানিং, শপিং, বৃষ্টির জন্য কি এসব ভেস্তে দেওয়া যায়? কখনোই নয়। বাঙালি জাতিকে মা দুর্গার কাছে যাওয়ার থেকে আটকানোর মতো ক্ষমতা হয়তো স্বয়ং ইন্দ্রদেবেরও হয়নি। রাস্তা দিয়ে একটা প্রেমিক যুগলকে একটা ছাতার তলায় হাসাহাসি করতে করতে যেতে দেখে সোমের মুখে একটা ফ্যাকাশে হাসি খেলে যায়। সে কিছু একটা ভাবে, তারপর খাটের পাশে থাকা টেবিলটার ওপরে পড়ে থাকা ডায়েরিটা হাতে তুলে নেয়। নির্দিষ্ট একটা পৃষ্ঠা খুলে বেশ কিছুক্ষণ সে চেয়ে থাকে সেদিকে। চোখ দুটো বুজে দেওয়ালে নিজের মাথাটা এলিয়ে দেয় সোম। হঠাৎ তার ফোনটা বেজে ওঠে। দ্রুত চোখ মেলে ফোনের স্ক্রিনের দিকে চাইতেই বুকের ওঠানামাটা অনেক গুণ বেড়ে ওঠে তার। বর্ণা ফোন করেছে, কিন্তু সে যে বললো ওদের বাড়িতে খুব হই হুল্লোড়, সেই জন্য সে কল করতে পারছে না, তাই মেসেজ করছে। আকাশ পাতাল ভাবতে ভাবতেই ফোনটা রিসিভ করে সে। হ্যালো। কি রে, সন্ধ্যায় আসছিস তো নাকি? আসছি। সকালে এলি না কেন? কত ওয়েট করছিলাম জানিস আমি তোর, মানে তোদের জন্য। ভেবেছিলাম একসঙ্গে অঞ্জলি দেবো সবাই। আমি জানি যে ভিকি আসতে চায়নি হয়তো, কিন্তু তাতে কি ভাই, অন্তত তুই তো আসতে পারতিস। সোমের মুখ থেকে কথা সরে না। বর্ণা তার জন্য অপেক্ষা করেছিল, কিন্তু কেন? সে তো তার জীবনে তেমন স্পেশাল কেউ নয়, নাকি সে ভুল জানে? যাকে শোন, সন্ধ্যের আরতিটা কিন্তু ভিকির কথা শুনে মিস করিস না। আমি অপেক্ষায় থাকবো। তুই যে বলছিলি বাড়িতে অনেক হই হুল্লোড়, তাই কল করতে পারছিস না কেন? ব্যাকগ্রাউন্ডে কি নিস্তব্ধতা বিরাজ করছে নাকি? তুইও না? ইচ্ছে থাকলে যে কোনো সময়ই কল করা যায়। যাকে রাখছি রে, দেখা হচ্ছে। হাসতে হাসতে ফোনটা রেখে দেয় বর্ণা। সোম বেশ কিছুক্ষণ ফোনটা কানে দিয়েই বসে থাকে, শূন্য দৃষ্টি নিয়ে চেয়ে থাকে জানালা দিয়ে আকাশের দিকে। হঠাৎই তার মনে পড়ে যায় এরকমই একটা বৃষ্টিমুখর দিনের কথা। কলেজ থেকে বাড়ি ফেরার সময় শুরু হয় মুষলধারায় বর্ষণ। সোম আর বর্ণার কাছে ছাতা ছিল, শুধু ছিল না ভিকির কাছে। কিন্তু ছিল না মানে যে থাকবে না তা কিন্তু নয়।
সে কখন যে ধীরে ধীরে বর্ণার ব্যাগের একদম শেষের চেনটা খুলে ছাতাটা বার করে নিয়েছে সেটা কেউ টেরই পায়নি। বর্ণার যখন চোখে পড়ল তখন ভিকি ছাতাটা খুলে বাইরে বেরিয়ে পড়েছে। এই ছাতাটা তো... হ্যাঁ ঠিকই চিনেছিস, এটা তোরই ছাতা, তবে আজকের জন্য আমার। চল টাটা। আমার ছাতা? এই 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 ছড়া, দাঁড়া, তুই আমার ছাতা নিয়ে কোথায় যাচ্ছিস? দাঁড়া ভাই, আমি বাড়ি ফিরবো কি করে ভাই, দাঁড়া। এই কে শোনে কার কথা? ভিকি ততক্ষণে চলে গেছে প্রায় কলেজের গেটের কাছে। এই ছেলেটা যে এত ছ্যাঁচড়া, কিচ্ছু বলার নেই। শোন বর্ণা, তুই বরং আমার এই ছাতাটা নিয়ে যা, আমি বৃষ্টি থামলে চলে যাব। এই বলে সে নিজের ব্যাগ থেকে ছাতাটা বার করতে লাগে। বর্ণা তার দিকে তাকিয়ে থমকে যায়। মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে সে। একটা ছোট্ট হাসি ফুটে ওঠে তার ঠোঁটে, কিন্তু সোম সেটা লক্ষ্য করে না। নে ধর। ছাতাটা সে বাড়িয়ে দেয় বর্ণার দিকে। বর্ণার যেন চমক ভাঙে। সে কিছু না বলে হাত বাড়িয়ে দেয় সোমের দিকে। ছাতাটা নিয়ে সে এগিয়ে যায় সামনের দিকে, তারপর আবার পেছনে ফেরে। এক দৃষ্টিতে চেয়ে থাকে সোমের দিকে কিছুক্ষণ। কি হলো রে? যা, তুইও চল না, তোর ছাতাটা কিন্তু খুব একটা ছোট নয়, দুজন দিব্যি চলে যেতে পারবো। না না থাক, তুই যা, আমি বৃষ্টি থামলে ঠিক চলে যাব। তাহলে আমিও যাব না, দুজনেই দাঁড়িয়ে থাকি, বৃষ্টি থামলে চলে। কথাটা শেষ করতে পারে না বর্ণা। তার ফোনটা বেজে ওঠে। বাবা ফোন করছে। ছাতা আছে তো কাছে? হ্যাঁ আছে আমার কাছে। তাহলে শিগগির চলে আয়, আমি এবার বেরিয়ে যাব, ফ্লাইটের সময় হয়ে যাচ্ছে। বেশি দেরি করলে কিন্তু দেখা হবে না, শিগগির শিগগির। ফোনটা রেখে মুখটা কাচুমাচু করে সে তাকিয়েছিল সোমের দিকে। তার মুখ দেখেই সে বুঝে গিয়েছিল সে কি বলতে চায়। ক্লাসেই সে বলেছিল আজ তার তাড়া আছে, তার বাবা আজ অস্ট্রেলিয়ায় চলে যাবে, তাই দেখা করার জন্য তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে তাকে। বুঝে গেছি, বলতে হবে না, যা যা। সোম হাসতে হাসতে বলে কথাটা। বর্ণা বৃষ্টির মধ্যে ছপাক ছপাক করতে করতে দ্রুত চলে যায়। সোম একটা দীর্ঘশ্বাস ছেড়ে চেয়ে থাকে তার চলে যাওয়ার পথের দিকে। দেওয়ালে হেলান দিয়ে বসে বসেই কখন যেন চোখটা লেগে গিয়েছিল সোমের। ঘুমটা ভাঙল ভিকির কলে। ঘড়িতে 4:50। হ্যালো ভাই শোন না, আমার না যাওয়া হবে না, তুই চলে যা। আমার ভাই পেটের অবস্থা খুব খারাপ, দুপুর থেকে 28 বার মতো ডাক এসেছে, একবার তো প্যান্টেও। ধ্যাত ধ্যাত ধ্যাত, আসল কথাটা বল না, সব না বলে। আরে এটা না বললে বুঝবি না তো। বিষয়টা হচ্ছে আমার পেট খারাপ, সামান্য একটুখানি খেয়ে যে কিভাবে পেট খারাপ হলো ভগবান জানে। ভাই 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 আবার ডাক আসছে। শোন, শর্টে বলে দিচ্ছি, আমার হাতে বেশি সময় নেই। বিষয়টা হচ্ছে আমি যাবো না বর্ণার বাড়ি, তুই চলে যা। রাখলাম। এইবার সেরেছে কাজ। কি হবে এবার? তাহলে কি সোমকে একাই যেতে হবে, নাকি ভিকি যাবে না তাই সেও যাবে না? এসবই যখন সে ভাবছে এমন সময় 3 তিগাড়া কান বিগাড়াতে একটা মেসেজ ঢোকে। বর্ণা ভাই, পারলে আমায় ক্ষমা করে দিস, কি থেকে যে কি হয়ে গেল। বিশ্বাস কর, দুপুরে সামান্য 15টা লুচি, আলুর দম, ছোলার ডাল, 2টো রসগোল্লা, একটা পান্তুয়া আর এই 2 বাটি মতো পায়েস খেয়েছিলাম, তাতেই আর পেট সঙ্গ দিচ্ছে না রে। এখনো কমোডেই বসে বসে মেসেজ করছি, সরি রে, যেতে পারলাম না। 3 তিগাড়া কাম বিগাড়া হোয়াটসঅ্যাপ গ্রুপটা ভিকিই খুলেছিল। তখন ওদের ফার্স্ট ইয়ারের প্রথম ইন্টারনাল এক্সাম চলছে। 3 জন বসেছে প্রথম 3টে বেঞ্চে, একদম পরপর। প্রথম বেঞ্চের একদম দেওয়ালের কর্নারে বসেছে সোমপাল, তার পিছনের বেঞ্চের কর্নারে আনেক বর্ণা রায়চৌধুরী এবং তার পিছনের বেঞ্চে ভিকি রায়। তখনও আনেক বর্ণার শুধু বর্ণা হয়ে ওঠা হয়নি, ঠিকঠাকভাবে পরিচয়ই ছিল না সোম আর ভিকির সঙ্গে তার। এই মেয়েটা, এই শোন না, তোর সামনে যে ছেলেটা বসে আছে ওকে একটু ডাকতো। শালা কি ঘোড়ার ডিমের প্রশ্ন করেছে কিচ্ছু বুঝতে পারছি না। পরীক্ষার মাঝেই হঠাৎ পিছন থেকে একটা অচেনা ছেলের হিস হিসে গলায় ফিসফিসে ডাক শুনে আনেক বর্ণা চমকে ওঠে। সে একটু বিস্মিত চোখে তাকায় ভিকির দিকে। আরে আমার দিকে তাকাতে বলিনি, সামনের ছেলেটাকে ডাক। আনেক বর্ণা সোমকে ডাকে। সোম পিছনে ফেরে। ভাই 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 প্লিজ বাঁচা ভাই, কিচ্ছু পারছি না ভাই, প্লিজ ভাই বাঁচা বাঁচা। এখান থেকে কিভাবে বলবো, স্যার তাকাচ্ছে। এই সাইলেন্ট, কি করছো তোমরা? খাতা কেড়ে নেবো বলে দিচ্ছি। আর এই ছেলে, এই তুমি পেছন ঘুরে কি করছো? নিজের খাতায় লেখো। মিনিট খানেক সব চুপচাপ, তারপরে আবার পিছন থেকে ডাক। এই শোন না, আমিও কিচ্ছু পারছি না,
তুই তো দেখছি ভালোই লিখছিস, তো তুই এক কাজ কর না, তুই আমায় অ্যান্সারগুলো বলে দে, আমি নিজে সেগুলো লিখে তোর বন্ধুকেও দেখিয়ে দিচ্ছি। আচ্ছা বেশ, কিন্তু কেয়ারফুলি। হ্যাঁ, মিনিট 5 কাজ করেছিল প্ল্যানটা, কিন্তু তারপরেই ফুস, 3 জনেরই খাতা কেড়ে নিয়েছিলেন টিচার। সোম অনেক কাকুতি মিনতি করেছিল খাতা ফেরত নেওয়ার জন্য, কিন্তু মাস্টার মশাই ফেরত দেননি। আর কি করার, 3 জনেই বাইরে এসে ক্যান্টিনে বসেছিল। এরপরে যত দিন এগোয় 3 জনের মধ্যে বন্ডিংটা আরো বাড়ে, কিন্তু 3 জন একটা জায়গায় থাকলেই কিছু না কিছু গন্ডগোল একটা হবেই। সেই জন্য ভিকি গ্রুপটার নাম দেয় 3 তিগাড়া কাম বিগাড়া। আমি একাই যাব। বারবার ভিকির কথা শুনলে তো চলবে না। মেয়েটা কতবার করে বলল, এবার না গেলে ওর কতটা খারাপ লাগবে। ঘড়িতে 5:15। সোম পাঞ্জাবি টাঞ্জাবি পরে তৈরি হয়ে আয়নার সামনে দাঁড়িয়ে কথাগুলো আনমনেই বলে উঠল। তারপর চিরুনিটা রেখে ঘর থেকে বেরোতে যাবে, এমন সময় জানালা থেকে একটা দমকা বাতাসে টেবিলের ওপর থেকে ডায়েরিটা নিচে পড়ে যায়। একটা নির্দিষ্ট পৃষ্ঠা খুলে যায় ডায়েরির। সোম বেশ কিছুক্ষণ তাকিয়ে থাকে সেটার দিকে, তারপর এগিয়ে যায়, হাতে তুলে নেয় ডায়েরিটা। লেখাটার উপরে একবার হাত বোলায় সে। ভেতর থেকে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসে তার। মুখে লেগে থাকে একটা ফ্যাকাশে হাসি। কি দরকার এসব কথা ওকে বলার? সবকিছুই যে বলতে হবে তার তো কোনো মানে নেই। কিছু কথা না হয় শুধু আমি আর আমার ডায়েরিটাই জানুক। ডায়েরিটা পুনরায় টেবিলের ওপরে রেখে ঘরের বাইরে বেরিয়ে আসে সে, কিন্তু ডাইনিংয়ে এসে সে আবার থমকে যায়। এখন না বললে পরে পছতাবো না তো? একবার থুক গেলে সে, কিছুক্ষণ চোখ বুজে কিছু একটা ভাবে, তারপর ঘরে ছুটতে গিয়ে ডায়েরির সেই নির্দিষ্ট পৃষ্ঠাটা সে ছিঁড়ে নেয়, পকেটে রেখে দেয় সেটা। আজকেই বেস্ট টাইম কথাটা বলার জন্য, বলেই দেবো, তারপর যা হবে দেখা যাবে। ক্যাবটা এসে থামে অনেক বর্ণাদের মস্ত বড় বাড়িটার সামনে। সন্ধ্যা আরতি বোধহয় শুরু হয়ে গেছে। ভেতর থেকে ঢাক, ঘণ্টা, কাসর, শঙ্খর আওয়াজ এবং ধূপ ধুনোর গন্ধ ভেসে আসছে। তাদের এই মস্ত বড় বাড়িসহ গোটা পাড়া যেন গমগম করছে। পরিবেশে বিরাজ করছে এক অন্যরকম মাদকতা, যে মাদকতায় গোটা বাংলা মেতে উঠেছে। প্রত্যেকটা বাঙালি সেই মাদকতায় হয়ে রয়েছে বিভোর। সোম দুরু দুরু বুকে বর্ণাদের বাড়ির ভেতরে পা রাখল। কয়েক পা এগোতেই সে থমকে দাঁড়িয়ে পড়ল। বর্ণা ওরফে আনেক বর্ণা রায়চৌধুরী। সে হাসি মুখে এগিয়ে আসছে ঠিক তার দিকে। সে যেন তার অপেক্ষাতেই এতক্ষণ বসেছিল। তার পরনে একটা হলুদ রঙের শাড়ি, চুলগুলো একটা ক্লিপ দিয়ে বাঁধা, চশমাটা নাকের ওপরে নেমে এসেছে। কি মিষ্টি না লাগছে মেয়েটাকে। সোমের চোখ দুটো স্থির হয়ে রইল বর্ণার দিকে। হৃদস্পন্দন মাপার যন্ত্রও যেন এই মুহূর্তে তার হৃদস্পন্দন মাপতে ব্যর্থ হবে। ঠান্ডা বাতাস এক ঝাঁক পাখির মতো উড়ে আসতে লাগলো তার দিকে। শিহরণ জাগিয়ে দিয়ে গেল তার গোটা শরীরে। চুলগুলো এলোমেলো হয়ে গেল তার। যাক, সব কিছু এলোমেলো হয়ে যাক, পৃথিবী ওলট পালট হয়ে যাক, তবুও সে এভাবেই দাঁড়িয়ে থাকতে রাজি আছে। এভাবে দাঁড়িয়ে থাকতে তার কোনো ক্লান্তি নেই। 1000 বছর ধরেও সে এভাবেই দাঁড়িয়ে থাকতে পারবে। কি হে মিস্টার, কি দেখছেন এভাবে? সোমের চমক ভাঙে। সে নিজেকে একটু ধাতস্থ করে, চুলগুলো ঠিক করে নিয়ে বলে, না মানে কই, কিছুই না। আচ্ছা আচ্ছা বেশ, শোন, তুই দাঁড়ানি গিয়ে দাঁড়া, সন্ধ্যের আরতি হচ্ছে, আমি ঘর থেকে কয়েকটা জিনিস নিয়ে আসছি, ওখানে লাগবে। মানে ঘরেই যাচ্ছিলাম আমি, জানিস তো, কিন্তু কি মনে হলো একবার বাইরের দিকে আসলাম, আর এসেই দেখি তুই দাঁড়িয়ে আছিস। আচ্ছা বাদ দে, যা ওখানে যা, আমি আসছি এক্ষুনি। বর্ণা দ্রুত ঘরের দিকে চলে যায়, কিন্তু সোম সেখানেই দাঁড়িয়ে থাকে। মুখ থেকে কোনো কথা সরে না তার। একটা ঠোক গিলে বর্ণার কথা মতো সে এগিয়ে যায় ঠাকুর দালানের দিকে। সবাই প্রায় ব্যস্ত, কেউই খেয়াল করল না সোমকে। সে এক কোনায় দাঁড়িয়ে মাকে প্রণাম করল। ব্রাহ্মণ পঞ্চপ্রদীপ রেখে একবার ধুনুচিটা হাতে তুলে নিলেন। ধুনুচি হাতে ঢাকের তালে তালে দুলতে আরম্ভ করলেন ব্রাহ্মণ। সোম একবার নিজের পাঞ্জাবির পকেটের ভেতরে হাত রাখল। কাগজটা হাতে ঠেকতেই কেমন যেন একটা অস্বস্তি হতে আরম্ভ করলো তার।
এতক্ষণ যে আরতি, ঢাকের শব্দ, ধূপ ধুনোর গন্ধ তার ভালো লাগছিল, সেগুলোর জন্যই এখন যেন তার দম বন্ধ হয়ে আসতে আরম্ভ করলো। ধুর, বর্ণা কখনো আমায় ভালোই বাসতে পারে না, আমি ওর যোগ্যই না। তাই শুধু শুধু আমার মনের কথা বলে বন্ধুত্ব নষ্ট করার কোনো মানেই হয় না। আমার এখান থেকে চলে যাওয়া উচিত। সোমের কাঁধ দুটো হঠাৎ করেই ঝুঁকে গেল। রৌদ্রোজ্জ্বল মুখের উপরে গ্রাস করল কালো মেঘেদের ছায়া। সে এখানে আর দাঁড়াতে পারবে না একটা মুহূর্তের জন্য। বর্ণা চলে আসলে হয়তো তাকে এখান থেকে যেতেই দেবে না, তাই তার আসার আগেই এখান থেকে চলে যাওয়া ভালো। পরে যখন সে জিজ্ঞাসা করবে তখন না হয় কিছু একটা অজুহাত সে দিয়ে দেবে। সোম নিঃশব্দে বাইরে বেরিয়ে আসলো। কাগজটা দুমড়ে মুচড়ে ছুঁড়ে ফেলে দিল একটা কোণায়। তবে কেউই তা লক্ষ্য করল না, শুধু একজন ছাড়া। সোম যখন আনেক বর্ণাদের পাড়ার মোড়টা ঘুরবে এমন সময় তার ফোনটা বেজে উঠল। বর্ণাই কল করেছে, নিশ্চয়ই তাকে তালানে দেখতে না পেয়ে কল করছে। সোম ভাবল সে ফোনটা তুলে বলবে তার শরীর খারাপ করছিল, সেই জন্যেই বেরিয়ে এসেছে। তবে ফোনটা তুলতেই ওপাশ থেকে বর্ণার কাঁদো কাঁদো কণ্ঠস্বর শুনতে পায় সে। প্রত্যেকটা বর্ষায় ভিজতে চাই তোর সঙ্গে, প্রত্যেকটা শরতের নীল আকাশ উপভোগ করতে চাই তোর সঙ্গে, প্রত্যেকটা বসন্তে রঙিন হয়ে উঠতে চাই তোর সঙ্গে, শুধু তোর সঙ্গে। সোম অবাক হয়ে যায়, চোখগুলো বিস্ফারিত হয়ে যায় তার। সে একবার নিজের পকেট হাতড়ায়, কিন্তু পকেট ফাঁকা। তার মনে পড়ে যায় কাগজটা সে ফেলে দিয়েছিল। সোমের মুখ থেকে আর কথা সরে না। বর্ণাই উপাস থেকে নিজের কাঁদো কাঁদো স্বরে বলে, ভালোবাসি কথাটা বলতে এত ভয়, ভয় পাস তাই লিখে এনেছিলিস, কিন্তু তবুও দিলে না কেন? কাগজটা দিতেও ভয় লাগছিল এত? না মানে আসলে কিচ্ছু শুনতে চাই না আমি, পিছনে ঘর। সোম পিছনে ঘোরার সঙ্গে সঙ্গে কিছু বুঝে ওঠার আগেই বর্ণা ছুটে এসে তাকে জড়িয়ে ধরে। এমন সময় তাদের বাড়ি থেকে উলু শঙ্খ বেজে ওঠে। এতক্ষণ ধরে নিঃশব্দে সে যে সোমের পিছু নিয়েছিল, সোম সেটা বুঝতেই পারেনি। সত্যি ভালোবাসিস তুই? বাসি তো, খুব বাসি। এতক্ষণ আপনারা শুনছিলেন অষ্টমীর সন্ধ্যায়। গল্প পাঠে ছিল ঈশিকা এবং গল্পের সূত্রধার আমি তুষার, এবং বিভিন্ন চরিত্রে ছিল অরিত্রিকা, সোহম, কৌস্তব। গল্পটি কীরকম লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন। দেখা হচ্ছে আগামী সপ্তাহে নতুন কোনো গল্পের সঙ্গে। সবাইকে শুভ শারদিয়া। পুজো খুব ভালো করে কাটান, পরিবারের সঙ্গে কাটান, বন্ধুদের সঙ্গে কাটান। টাটা।